নমস্কার, গপ্প কাহুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প গন্ধটা খুব সন্দেহজনক আপনাদের কাছে পরিবেশন করা হচ্ছে। এই পরিবেশনায় কণ্ঠ দিয়েছি আমি, পুলক চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের বাংলা ছোট গল্প গন্ধটা খুব সন্দেহজনক। সেবার আমার দিদা পড়লেন ভারী বিপদে। দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন। সে আজ বহু বছর আগেকার কথা। আমার মা তখনও ছোট্ট ইজের পড়া খুকি। তখন এত সব শহর নগর কোনোটাই ছিল না, লোকজনও এত দেখা যেত না। চারিধারে কিছু গাছগাছালি জঙ্গল টঙ্গল ছিল। সেই রকমই এক নির্জন জঙ্গলে জায়গায় দাদামশাইয়ের বদলি হলো, উত্তর বাংলার দোহমনিতে। মালগাড়ির গার্ড ছিলেন তিনি, তাই প্রায় সময়ই তাকে বাড়ির বাইরে থাকতে হতো। কখনো এক নাগাড়ে ৩-৪ দিন, তো কখনো ৭ দিন। তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাড়িতে থাকতেন, ফের মালগাড়ি করে চলে যেতে হতো। আমার মায়েরা ৫ বোন আর ৪ ভাই। দিদিমা এই মোট ৯ জন ছেলে মেয়ে নিয়ে বাড়িতে থাকতেন। ছেলেমেয়েরা সবাই তখন ছোট ছোট, কাজেই দিদিমার ঝামেলার অন্ত ছিল না। এমনিতে দোহমনি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন। বেটে বেটে লিচু গাছে ছাওয়া, পাথর কুচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ, কিছু জঙ্গলও ছিল। লোকজন এখানে বেশি ছিল না। একধারে রেলের সাহেবের পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধপাকা কোয়ার্টার। একটা স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত। একটা রেলের ইনস্টিটিউট ছিল, যেখানে প্রতি বছর ২-৩ বার কেদার রায় নাটক করা হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন আর শীতকালে ক্রিকেট। বড় সাহেবেরা সে খেলা দেখতে আসতেন। মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই ভাতিতে যেত। ছোট আর নির্জন স্থান হলেও বেশ আমোদে জায়গা ছিল দোহমনি। দোহমনিতে যাওয়ার পরই কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায়ই দাদামশাই আর দিদিমাকে একটা বিষয় খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। কেউ কিছু ভেঙে বলতেন না ঠিকই, যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন, "এ জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুর্যে, লোকজন সব বাজিয়ে নেবেন। হুট হাট যাকে তাকে ঘরে দৌড়ে ঢুকতে দেবেন না।" কিংবা আর একদিন পাশের বাড়ির পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন, নতুন এসেছে সে, বুঝবে নাকি সব কিছু আস্তে আস্তে, তাই চোখ কান নাক সব যেন সর্বদা ভালো করে খোলা রাখে। ছেলেপুলেদেরও নাকি সামলে রাখা দরকার। এখানে কারা সব যেন আছে, তারা ভালো নয়। দিদিমা ভয় খেয়ে বলতেন, কাদের কথা বলছেন? পালিত গিন্নি কিন্তু সেরম কিছুই বলতো না, খালি বলতো, বুঝবে খন সময় এলে পরে। তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়েই থাকতে লাগতেন। একদিন হলো কি, পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুরপোর খুব শরীর খারাপ, তাকে যেতে হবে। ১ মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল।
দিদিমা নতুন ঝি খুঁজছেন, তা হঠাৎই করেই পরদিন সকালে একটি আধবয়সী বউ এসে জিজ্ঞাসা করলো বাড়িতে কোনো ঝি লাগবে কিনা। তা কাজের লোক রেখে দিলেন দিদিমা। নাম তার কমলা। বেশ কাজের লোক, সুন্দরভাবে কাজকর্ম করে। একদিন হলো কি, পালিত গিন্নি দিদিমার সাথে দেখা করতে এলো। কথায় কথায় সে জানতে পারল কমলার কথা। জানতে পেরে পালিত গিন্নি তার সাথে একবার দেখা করতে চাইল। দিদিমা অনেক ডেকেও তার কোনো পাত্তা পেল না। একটু এগিয়ে গিয়ে দেখলেন কলতলায় এঁটো বাসন ফেলে রেখে সে কোথায় যেন হাওয়া হয়ে গেছে। মেয়েটির নাম কমলা জেনে পালিত গিন্নি একটু মুচকি হেসে বলল হালদার বাড়িতেও নাকি ওকে রেখেছিল। দিদিমা তখন অতিষ্ঠ হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? পালিত গিন্নি শুধু শ্বাস ফেলে মুচকি হেসে বললেন, সব কিছু কি খুলে বলা যায়? আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। এখানে এটাই মুশকিল, কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা নাকি চেনা ভারী মুশকিল। তাই তিনি উপদেশ দিলেন দেখে শুনে এবার মানুষ ঝি রাখতে। পালিত গিন্নি চলে গেলে কমলা আবার ফিরে আসে। দিদিমা তাকে একটু ধমক দিয়ে জিজ্ঞাসা করে সে কোথায় গেছিল। সে মাথা নিচু করে বলে, মা, লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না, আমি বড় লজ্জা পাই। কমলা থেকে গেল, কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না। ওদিকে দাদামশাইয়ের সঙ্গেও এক বিচিত্র অভিজ্ঞতা হলো। একদিন লাইনে গেছেন। নিশুতি রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভিতর দিয়ে। দাদামশাই ব্রেক ভ্যানে বসে তখন ঝিমোচ্ছেন। হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল। তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায়। স্টেশনের পয়েন্টম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় রাত বিরতিতে ঘুমিয়ে পড়ে আর তাই সিগন্যাল দিতে ভুলে যায়। সে আমলে এসব হামেশাই হতো। সেরকমই কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন। পঞ্জিকা পড়তে সে ভীষণ ভালোবাসতেন। গাড়ি দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে। হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানের পিছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে। দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না। ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে। খুব চিন্তায় পড়লেন দাদামশাই। ডাকাতরা অনেক সময় শার্ট করে সিগন্যাল বিগড়ে দিয়ে গাড়ি থামায়, তারপর মালপত্র চুরি করে। তাই তিনি সরেজমিনে দেখার জন্য গাড়ি থেকে নেমে হাত বাতিটা ঝোলাতে লাগলেন। লম্বা ট্রেন, তার একদম ডগায় ইঞ্জিন। হাঁটতে হাঁটতে এসে দেখলেন লাল সিগন্যাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান কয়লার ঢিপির ওপর গামছা পেতে শুয়ে অঘরে ঘুমোচ্ছে। ওদেরও দোষ দেওয়া যায় না, অনেকক্ষণ এক নাগাড়ে ডিউটি দিচ্ছে। একটু ফাঁক পেয়ে তাই ঘুমিয়ে পড়েছে। বহু ঠেলাঠেলি করে তাদের তুললেন দাদামশাই। তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন। মাঝামাঝি এসেছেন, হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল। গাড়িও ক্যাঁচ কোঁচ করে চলতে শুরু করল। তিনি তো অবাক। ব্রেক
ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে ট্রেন ছাড়বার কথা। তাই দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন। অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাতবাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে। ব্রেক ভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে ফিক করে হেসে গেল। বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন। সেবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোহমনিতে এসে পৌঁছলেন। তিনি এলে বেলে খেলা দেখাতেন। দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা। তার দোহমনির মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ত। ভট্টাচার্য স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন, হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি। বলছিলেন ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল, মন্ত্রতন্ত্র নয়। আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন, কেউ যেন স্টেজের টর্চের আলো না ফেলে, ইত্যাদি সব কথা। এইসব বলছেন। ম্যাজিক তখনও শুরু হয়নি। হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্যে ডিগবাজি খেল। তারপর আবার আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে। প্রথমেই এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচণ্ড হাততালি দিল, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকেরা চক দিয়ে যা খুশি লিখবেন, আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন। কিন্তু আশ্চর্য, প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হলো না। দর্শকেরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে ওকে ঠেলছেন। প্রফেসর ভট্টাচার্যর চোখের ওপরে তখন কাপড় বাঁধা। টেবিলের উপর রাখা চকের টুকরোটা নিজে থেকেই লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের ওপর লিখতে লাগলো, প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড। এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফেটে পড়ল উল্লাসে। আর ভট্টাচার্য তখন কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন, কি হয়েছে, কি হয়েছে? এরপর তিনি আরো গম্ভীর হয়ে গেলেন। আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি। কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুড়ে আগুনটা খেয়ে ফেলবেন। তাই করলেনও, কিন্তু তারপরই দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখ থেকে সাপের জিভের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে। পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বের। দর্শকরা উঠে তখন সাধুবাদ দিতে লাগলো, কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে 4, 5, 7 গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়ে। তবুও হাঁ করলেই আগুনের হলকা বেরোয়। তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল, বাইরে থেকে কেউ এরকম খেলা ঠেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাড়িতে আশ্রয় দেওয়া হতো। প্রফেসর ভট্টাচার্য আমার মামা বাড়িতে উঠেছিলেন। রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন, আপনার খেলা গণপতির চেয়েও ভালো, অতি আশ্চর্য খেলা মশাই।
ভট্টাচার্য বললেন, "আম, হ্যাঁ, অতি আশ্চর্য খেলা। আমিও এরকম আর দেখিনি।" দাদামশাই অবাক হয়ে বললেন, সে কি, এ তো আপনিই দেখালেন। ভট্টাচার্য আমতা আমতা করে বললেন, তা বটে, আ- আমি তো দেখালাম। আশ্চর্য। তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল। দাদামশাইয়ের বাবা সেবার বাড়িতে এলেন দোহমনিতে। বাড়িতে পা দিয়ে বললেন, তোদের ঘরদোরে একটা আষ্টে গন্ধ কেন রে? সবাই বলল, আষ্টে গন্ধ? কই, আমরা তো পাচ্ছি না। দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ, খুব পণ্ডিত লোক। মাথা নেড়ে বললেন, আলবাত আষ্টে গন্ধ। সে শুধু তোদের বাড়িতেই নয়, স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলাম। পুরো এলাকাতেই যেন আষ্টে আষ্টে গন্ধ একটা। কমলা দাদামশাইয়ের বাবাকে দেখেই কোথায় যেন গা ঢাকা দিলে। অনেক ডাকাডাকি করেও কিছুতেই সামনে এলো না। দিদিমার তো তখন ভারী মুশকিল। একা হাতে সব কিছু সামলাতে সে হিমশিম খাচ্ছে। দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন, এসব ভালো কথা নয়। গন্ধটা খুব সন্দেহজনক। সেদিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদ্দারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বলল, কমলা তাদের বাড়িতে গিয়ে বসে আছে। তার শ্বশুর ধার্মিক লোক, সে কথা ভালো, কিন্তু উনি যদি এরকম জপ তপ বেশি করেন, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন, তাহলে কিন্তু কমলা এ বাড়িতে আর কাজ করবে না। দিদিমা অবাক হয়ে বললেন, এসব কি বলছেন মাসিমা? আমার শ্বশুর জপ তপ করলে কমলার কিসের অসুবিধা? সমাদ্দারের মা তখন দিদিমার থুতনি নেড়ে দিয়ে বললেন, হো হরি, তুমি জানো না? তা বলি বাছা, দোহমনির সবাই জানে যে হে হচ্ছে ওই দলেরই রাজত্ব। ঘরে ঘরে ওরাই সব ঝি চাকর দিয়ে চলেছে। বাইরে থেকে চেহারা দেখে কিচ্ছু বুঝবে না, তবে ওরা হচ্ছে সেই তারা। তারা কারা? দিদিমা তো অবাক। বুঝবে বাপু, রোশো, বলে সমাদ্দারের মা চলে গেলেন। তা কথাটা মিথ্যে নয়। দোহমনিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব। ডুয়ার্সে ম্যালেরিয়া, কালাজ্বর, মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না। যাদের না গিয়ে উপায় নেই তারাই যায়, আর গিয়েই পালাই পালাই করে। তবু ঠিক দেখা যেত কারোর বাড়িতে ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত। স্টেশন মাস্টার সমাদ্দারের ঘরে একদিন দাদামশাই বসে গল্প করছিলেন। সমাদ্দার একটা চিঠি লিখছিলেন। সেটা শেষ করেই ডাকলেন, ওরে কে আছিস? বলা মাত্র একটা ছোকরা মতো লোক এসে হাজির। সমাদ্দার তার হাতে চিঠিটা দিয়ে বললেন, যা, এটা ডাকে দিয়ে আয়। দাদামশাই তখন জিজ্ঞাসা করলেন, নতুন কোনো লোক রেখেছেন কিনা। সমাদ্দার মাথা নেড়ে বললেন, আরে না না, ফায়েজ ফরমাইজ খাটে, এই আর কি। খুব ভালো ওরা, ডাকলেই আসে। লোক টোক নয়, ওরা ওরাই। তো তাই। মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন
বেটে আর ফর্সা ভদ্রলোক। তিনি আবার থিয়েটারে মেয়ে সেজে এমন মিহিগলায় মেলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে না ছেলে। সেবার সিরাজদুল্লার নাটকে তিনি লুফার পাঠ করছিলেন, গিরিশ ঘোষের নাটক। কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া চাগার দেয়। লেপ চাপা দিয়ে সে কোঁ করছে। নাটক নাটক তখন প্রায় শিখে ওঠে। কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুফার অভাব হয়নি। একেবারে ধর্মদাস মাস্টারমশাই যেন গোপ কামিয়ে আগাগোড়া নিখুঁত অভিনয় করে চলে গেলেন। কেউ কিচ্ছুটি টের পেল না। কিন্তু ভিতরকার কয়েকজন ঠিকই জানত যে সেদিন ধর্মদাস মাস্টারমশাই মোটেই স্টেজে নামেননি। নাটকের শেষে সমাদদার দাদামশাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন। বললেন, দেখলেন কেমন কার্যধার হয়ে গেল? একটু খনাসুরও কেউ টের পায়নি। দাদামশাই তখন চেপে ধরলেন সমাদদারকে। বললেন, মশাই, রহস্যটা কি একটু খুলে বলবেন? সমাদদার হেসে শতখান হয়ে বললেন, সবই তো জানেন মশাই। একটা নীতিকথা বলে রাখি, সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায়। কথাটা খেয়াল রাখবেন। মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো। মা আর বড় মাসি তখন কিছুটা হলেও বড় হয়েছে। অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা। মার বড় লুডো খেলার নেশা ছিল। তো মা আর মাসি রোজ দুপুরে লুডো পেরে বসত। তারপর ডাক দিত, আয় রে। অমনি টুক করে কোথা থেকে তাদের বয়সী কিছু মেয়ে এসে হাসি মুখে লুডো খেলতে বসত। মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজো মামা যখনই বল খেলতে যেত, দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়ত। ছোট জায়গা তো, বেশি লোকজন ছিল না। কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত, কে খেলবি আয়। অমনি 4-5 জন এসে হাজির হতো। মামাদের বয়সী সব ছেলে খুব খেলা জমিয়ে দিত। এই খেলা নিয়েই আর একটা কাণ্ড হলো একবার। দোহমনির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ। চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসীর দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসেছে। দোহমনির বাঙালি টিম চুত করতে পারছে না। হঠাৎ দোহমনির টিম খুব ভালো খেলা শুরু করল। দুটো গোল শোধ দিয়ে আরও একখানা দিল। এমন সময় রেফারি দোহমনির ক্যাপ্টেনকে ডেকে বললেন, তোমাদের টিমে 4-5 জন এক্সট্রা লোক খেলছে। দুর্দান্ত সাহেব রেফারি, সবাই ভয় পায়। দোহমনির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল, গুনে দেখুন। রেফারি গুনে দেখে আহাম্মক, 11 জনই। দোহমনির টিম আরো 3টে গোল দিয়ে দিল। রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন, There are at least 10 extra men in this team. দর্শকদেরও তাই মনে হয়েছে। গুনে দেখা যায় সেই 11 জন। কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুক থেকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে মাঠের মধ্যে খেলা শুরু করে দেয়। রেফারি দোহমনির টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন, শেষ 3টে গোল যারা করেছে তারা কই? তাদের তো দেখছি না। একটা কালো ঢেঙা ছেলে, একটা বেটে আর ফর্সা, আর একটা ষাঁড়ের মতো, তারা কই? দোহমনির ক্যাপ্টেন মিনমিন করে যে সাফাই গাইল
তাতে রেফারি আরও রেগে টং। চা বাগানের টিমও ভ্যাবাচাকা খেয়ে হাঁপসে পড়েছে, কিন্তু কেউ কিচ্ছুটি বুঝতে পারছে না। খেলা অবশ্য বন্ধ হয়ে গেল। দাদা মশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন, আবার সেই গন্ধ। এখানেও একটা রহস্য আছে, বুঝলে সমাদ্দার। স্টেশন মাস্টার সমাদ্দার পাশেই ছিলেন। বললেন, ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। কে? কাদের কথা বলছো? সমাদ্দার এড়িয়ে গেলেন। দাদামশাইয়ের বাবা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, গন্ধটা খুব সন্দেহজনক। দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর কেবলই বলতেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। ও বৌমা, এসব কি দেখছি তোমাদের এখানে? হুট বলতেই সব মানুষজন এসে পড়ে কোত্থেকে, আবার হুশ করেই মিলিয়ে যায়। কাল মাঝরাতে উঠে একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো। উঠে বসে কেবলমাত্র আপন মনে বলেছি, একটু তামাক চাই। অমনি একটা কে যেন বলে উঠল, এই যে বাবামশাই, তামাক সেজে দিচ্ছি। অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কোলকে ধরিয়ে এনে হুকোয়ে বসিয়ে দিয়ে চলে গেল। এরা সব কারা? দিদিমা আর কি উত্তর দেবেন, চুপ করে থাকেন। দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না, বোঝেন সবই। কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারধারে বাতাস শুকে শুকে বেড়ান আর বলেন, এ ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। মা প্রায়ই তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন। রাস্তায় ঘাটে লোকজন কারো সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাইয়ের বাবাকে, কুশল প্রশ্ন করত। কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই বলতেন, রোসো বাপু, আগে তোমাকে ছুঁয়ে দেখি, গায়ের গন্ধ শুকি, তারপর কথাবার্তা। এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন, শুকতেন, নিশ্চিন্ত হলে কথাবার্তা বলতেন। তার দোষ দেওয়াও যায় না। সেই সময় দোহমনিতে রাস্তা ঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের 12 আনাই নাকি সত্যিকারের মানুষ নয়, তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাতো না। সকলেরই অভ্যেস হয়ে গিয়েছিল। আসলে অভ্যাস জিনিসটাই ভারী অদ্ভুত। যেমন বড় মামার কথা বলি, দোহমনিতে আসবার অনেক আগে থেকেই তার আবার ভূতের ভয়। অবশ্য এই বিষয়ে তাকে দোষ দেওয়া যায় না। ওই বয়সে ভূতের ভয় কারই বা না থাকে। তার একটু বেশিই ছিল। সন্ধ্যের পর ঘরের বাইরে যেতে হলে তার সঙ্গে কাউকে যেতে হতো। দোহমনিতে আসার অনেক পরেও সে অভ্যেস যায় না। একদিন সন্ধেবেলা বড় মামা ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে পড়ছেন একা। বাড়ির সবাই তখন পাড়া বেড়াতে গেছে। ঠিক সেই সময় তার বাথরুমে যাওয়ার দরকার পড়ল। এদিকে মাস্টারমশাইকে তো আর বলতে পারেন না, আপনি আমার সঙ্গে দাঁড়ান। তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারকে লক্ষ্য করে তিনি বললেন, এই শুনছিস? অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো। কি বলছো? আমি একটু বাথরুমে যাব, আমার সঙ্গে একটু দাঁড়াবি, চল না রে। সেই শুনে তো ছেলেটা হেসে কুটোকুটি বলল, দাঁড়াবো কেন,
তোমার কিসের ভয়? বড় মামা ধমক দিয়ে বলেন, মেলা ফ্যাঁচ ফ্যাঁচ করিস না, দাঁড়াতে বলছি দাঁড়া। ছেলেটা অবশ্য দাঁড়ালো। বড় মামা বাথরুমের কাজ সেরে এলে ছেলেটা বলল, কিসের ভয় বললে না তো? বড় মামা গম্ভীর হয়ে বলল, মানে ভূতের। তা এইরকমই সব হতো দোহমনিতে, কেউ গা করতো না। কেবল দাদামশাইয়ের বাবা বাতাস শুকতেন, লোকের গা শুকতেন। একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট্ট ব্যাগটি থেকে একটি শিঙ্গি মাছ লাফিয়ে রাস্তায় পড়ে। ও পালাবার চেষ্টা করে। দাদামশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খেয়ে যায়। ধরলেই কাটা দেয় যদি। এমন সময় একটা লোক খুব সহৃদয়ভাবে এসে মাছটাকে ধরে ব্যাগে ভরে দিয়ে চলেই যাচ্ছিল। দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে হেঁকে বলল, এ তো ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। তুমি কে হে? কারা তোমরা? এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন। লোকটা কিন্তু ঘাবড়ালো না। হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা শুকে সেও বলল, সত্যি এ তো ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। আপনি কে বলুন তো? কে আপনি? এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না, একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই। ভূতের হাতে অপমানটা তার প্রেস্টিজে খুব লেগেছিল। একটা ভূত তার গা শুকে ওই কথা বলে গেছে, ভাবা যায়? গল্পটির পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেল গপ্প কাহনকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।